গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৪৯ পর্ব। বকুলকে যে এমন হঠাৎ এক প্রস্তাবের মুখোমুখি হতে হবে তা কোনোদিন কল্পনা করেনি সে। সেই অকল্পিত অবস্থায় ভাসমান নৌকোয় পা রেখে বকুল তার প্রায় অপরিচিত জ্যাঠতুতু দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। একটু আগে বকুল যখন তাদের সাহিত্য চক্রের পুনর্মিলনের অধিবেশন সেরে বাড়ি ফিরেছিল, তখন বড় বৌদি ঝি খবর দিয়ে গিয়েছিল, পিসিমা, আপনাদের দর্জিপাড়ায় না কোথায় যেন কে জ্ঞাতি আছে, সেখান থেকে আপনার বুঝি কোন দাদা আপনার সঙ্গে দেখা করবে বলে অনেকক্ষণ বসে আছে। খুব ক্লান্ত লাগছিল। এখন আবার কার সঙ্গে কি কথা কইতে হবে, কত কথা কইতে হবে কে জানে। বকুলের সঙ্গে দেখা করবার জন্য যখন তিনি এতক্ষণ বসে আছেন, তখন যে সহজে ছাড়বেন এমন মনে হয় না। আর এমনও মনে হয় না বকুলের উপকার হতে পারে বা লাভ হতে পারে এইরকম কোনো বিষয় নিয়ে এসে বকুলকে সেটুকু উপঢৌকন দেবার জন্যে বসে আছেন। বাইরের কাপড় ছেড়ে হাত মুখ ধুতে ধুতে ভাবতে চেষ্টা করল বকুল কি হতে পারে। ও বাড়ির সেই ছোট কাকার ছেলের মতো কোনো অসুবিধেজনক প্রস্তাব নিয়ে আসেননি তো? তাহলেই মুশকিল। ও বাড়ির সেই সেজদা, যাকে অন্য কোথাও দেখলে চট করে চিনে ফেলা শক্ত বকুলের পক্ষে, কারণ সব থেকে যারা নিকটজন তাদের সঙ্গেই সব থেকে দূরত্ব। আসা যাওয়ার পার্টি নেই, ছেলেমেয়ের বিয়ের সময় মহিলাদিগের প্রীতিভোজ সম্বলিত কার্ডসহ যে নিমন্ত্রণপত্র এসে পৌঁছয় তার সূত্রেই যা আসা যাওয়া। তবু বকুলের সেই খুড়তুতো ভাই এসে বলে উঠেছিল, তোমাকে একটা কাজ করে দিতে হবে। সেদিনও বকুল বুঝেছিল কাজটা খুব সহজ নয়, হলে সেই ভদ্রলোক এসে এমনি বসে থাকতেন না। নরম হয়ে বলেছিল, কি বলুন? তিনি খুব অমায়িক গলায় বলেছিলেন, আমাকে আবার আপনি আজ্ঞে কেন রে? আমি কি পর? কাকা আলাদা বাড়িতে চলে এসেছিলেন তাই অচেনা, নচেত একই বাড়ি, একই ঠাকুমার নাতি নাতনি আমরা। বকুলের তখন মনে পড়েছিল একই ঠাকুরদা ঠাকুমার বংশধর এই প্রসঙ্গ উল্লেখ করে ইনি একদা তার কাকাকে যৎপরনাস্তি যাচ্ছে তাই করে গিয়েছিলেন বকুলকে বিয়ে না দেওয়ার জন্যে। এতে নাকি তাঁদের বংশেও কালি পড়ছে, তাদের মুখেও চুনকালি পড়ছে। অথচ বকুলের থেকে তিনি বয়সে যে খুব বড় তাও নয়। সে যাক, সে তো তামাদি কথা। বকুল নম্র হয়ে বলেছিল, আচ্ছা কি করতে হবে শুনি? অর্থাৎ তুমি আপনি দুটোকেই এড়িয়েছিল। দাদাটি বলে উঠেছিলেন, বিশেষ কিছু না রে ভাই, যৎসামান্য একটু কাজ। আমার ছোট ছেলেটা চাকরির জন্য দরখাস্ত করছে, তোকে তার জন্য একটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিতে হবে। শুনে অবশ্যই বকুলের মাথা ঘুরে গিয়েছিল। বকুল প্রায় থতমত খেয়ে বলেছিল, কিন্তু আমি তো তাকে চিনি না, হয়তো দেখিও নি। দাদা বিগলিত হাস্যে বলেছিলেন, দেখেছ নিশ্চয়ই, বিয়ে থাওয়া কাজে কর্মে। তবে সে হয়তো তখন হাফ প্যান্ট পরে জল পরিবেশন করে বেড়াচ্ছে। আর চেনার কথা বলছিস? বলি আমাকে তো চিনিস, নাকি চিনিস না? এই নিতান্ত অন্তরঙ্গতায় তুই তুই শব্দটা কানে খটখট করে বাজছিল। বকুল তাতে মনে মনে লজ্জিত হচ্ছিল। সত্যি তো নিতান্ত আপনজন। এর বাবা আর আমার বাবা একই মাতৃগর্ভজাত। বকুল বলেছিল, আপনাকে চিনি না কি যে বলেন, কিন্তু এখনকার ছেলেদের সম্পর্কে চট করে কিছু বলা তো মুশকিল। কি ধরনের বন্ধুদের সঙ্গে মেশে, হয়তো আপনার নিজের ছেলেকে নিজেই ভালো করে চেনেন না শেষদা। শেষদা উদ্দীপ্ত হয়ে বলে উঠেছিলেন, কেউ এসে কিছু লাগিয়েছে বুঝি? কিন্তু আমি তোমায় এই বলে দিচ্ছি বকুল, রকে বসে বলেই সে রকবাজ ছেলে। নিজের বাড়ির রকে বসে। ছেলেবেলা থেকে যাদের সঙ্গে চেনা সেই ছেলেরা এসে গল্পগাছা করে এই পর্যন্তই। তারা যে যেমনই হোক,
আমার প্রভাংশু সেই জাতিরই নয়? শেষদা তার ছেলের জাতি সম্পর্কে নির্ভয়ে যত বড় সার্টিফিকেটই দিন, তাকে ফেরাতে হয়েছিল বকুলকে। বলেছিল, একেবারে না চিনে এভাবে লিখতে অসুবিধা বোধ করছি শেষদা। শেষদা অপমানাহত হয়েই চলে গিয়েছিল এবং বলে গিয়েছিল, বাইরের জগতে তোমার একটু নামডাক আছে বলেই বলতে এসেছিলাম, নইলে সেজ খুড়িমা আমাদের যেরকম অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন, তাতে এই বাড়িতে পা দেবার কথা নয় আমাদের। অনামিকা অবাক হয়ে তাকিয়েছিলেন সেই ক্রোধারক্ত মুখের দিকে, আর ক্ষণপূর্বের বিগলিত হাস্য মুখটার সঙ্গে মেলাতে চেষ্টা করছিলেন। যাক, সেই তো একটা ঘটনা ঘটে বসে আছে ও বাড়ির সঙ্গে। আবার কি, সেদিন ছোট বৌদি বলেছিল, লিখে দিলেই হতো বাপু 2 লাইন, আপনার লোকের ছেলের একটু উপকার হতো, কোনো উপকারই তো লাগি না। ছোটদা বলেছিলেন, না না, ও ঠিকই করেছে, জানা নেই কিছু নেই, ক্যারেক্টার সার্টিফিকেট দিলেই হলো। এখনকার ছেলেরা তো দুধের দাঁত ভাঙবার আগেই পলিটিক্স করছে, কে কোন পার্টিতে ঢুকে বসে আছে কে জানে। বন্ধু বিচ্ছেদ হলো, এই আর কি, বলেছিল ছোট বৌদি। তখন শম্পা ছিল, তখন বিচ্ছেদ শব্দটার মানে জানত না ছোট বৌদি, ওকেই বিচ্ছেদ বলেছিল। সে যাক, আজ আবার জ্যাঠামশাইয়ের ছেলে কোন পরিস্থিতিতে ফেলবেন কে জানে। তবু এটা ভাবেনি, এটা অভাবনীয়। ও বাড়ির বড়দা প্রস্তাব নিয়ে এসেছেন, তোমার তো অনেক জানাশোনা, শুনলাম ম্যাজিশিয়ান অধিকারী তোমায় খুব খাতির করে, আমার এই নাতনিটাকে যদি ওদের দলে ঢোকাবার একটু চান্স পাইয়ে দিতে পারো। বকুলের মনে হয়েছিল বাংলা কথা শুনছে না, যে ভাষা শুনছে তা বকুলের অবদ্ধ। বকুল অবাক হয়ে প্রশ্ন করে, কোন দলে? আহা, ওই ম্যাজিকের দলে। বকুল প্রায় অভিভূতের মতো বলে ফেলে, ও ম্যাজিক জানে? আহা, ম্যাজিক না জানুক, ম্যাজিকের দলে অনেক মেয়ে টেয়ে নেয় তো, সুন্দরী সুন্দরী মেয়েদের চাহিদা আছে। এই যে বেবির একটা ফটো সঙ্গে করে এনেছি, এটা তুমি দেখাবে। বড়দা পকেট থেকে একটি খাম বার করে তার থেকে সন্তর্পণে একখানি ফটো বার করে টেবিলে রাখেন। বকুল তুলে নেয় হাতে করে, চেয়ে থাকে ছবিটার দিকে। অনেকটা যেন তার দিদির চাঁপার মতো দেখতে, বংশের গড়ন থাকে, কাছে দূরে কোথাও কোথাও সেটা ধরা পড়ে। মেয়েটা যেন বড় বড় চোখে তাকিয়ে রয়েছে। ফটোটা তোলা ভালো হয়েছে। বকুল কি বলবে ভেবে না পেয়ে একটা অবান্তর কথা বলে বসে, কোনখান থেকে তুলিয়েছেন ফটোটা? ভারত স্টুডিও থেকে। কেন, ভালো হয়নি? ভালো হয়েছে বলেই বলছি। বললে তুমি কি মনে করবে জানি না বকুল, দেখতে আরও ভালো। এই ফটো যদি তুমি একবার দেখাও, লুফে নেবে। তাছাড়া অন্য কোয়ালিফিকেশন আছে, সেবার সাইকেলের বাংলা বিজয় করে এলো জানো বোধ হয়। ওদের দলে আরও 5টা ছেলে ছিল, ও সেকেন্ড হয়েছিল, তাহলেই বোঝো। বকুল বুঝতে থাকে, বুঝতে বুঝতেই ঘামতে থাকে। তারপর আসতে বলে, কিন্তু এত সুন্দর মেয়ে বিয়ে টিয়ে না দিয়ে। বড়দা উত্তেজিত হয়ে বলেন, বিয়ে তো আর অমনি হয় না বকুল। আমার অবস্থা তুমি না জানলেও তোমার ভাইয়েরা জানে। ওর বাপ তো চিরকালে নিরোজগেরে, তাসপাশা খেলে, পান খায়, ঘুরে বেড়ায়, আর রোজগারের কথা তুললেই বলে, আমার হার্টের অসুখ, বুক গেল। তবে ঘরের কুড়ি যেখানে যা আছে খরচা করে বিয়ে না হয় দিলাম, তাতে আমার কী লাভ হলো? উনি মহারানী রাজ্যপাটে গিয়ে বসলেন, আমার হাড়ির হাল আরও হাড়ির হলো। না না, এটা তোমায় করে দিতেই হবে বকুল, খুব আশা নিয়ে এসেছি। ওরা নাকি মাইনেপত্তর ভালো দেয়। বকুল আসতে বলে, তাহলেও শুনতে তো খারাপ, অন্য কোথাও কোনো কাজে যদি। বড়দা আর উত্তেজিত হয়ে বলেন, অন্য কোথায় কি কাজ জুটবে ওর বলো? স্কুল ফাইনালটা তো পাশ করেনি, কেবল এটা ওটায় মন। আর শুনতে খারাপের কথা বলছো? ওসব কথা আজকাল আছে নাকি? নেই। যে যাতে সুবিধে বুঝবে তাই করবে, ব্যাস।
ভিক দিতে পারে সবাই, ভিক দিতে কেউ পারে না। আমার এক বন্ধু সেদিন এই কথা বলেছে, দেখ ভাই, আমি ঠিক করেছি মেয়েদের বিয়ের চেষ্টা আর করব না। ওর আবার বুড়ো বয়সের সংসার, এখনও ঘরে আইবুড়ো মেয়ে, তাই বলে বিয়ের চেষ্টা করছি না। সারা জীবন ধরে দাঁতে দড়ি দিয়ে যেটুকু সংস্থান করেছি তা কি ওই মেয়ে তিনটের চরণে ঢালতে? না, ওসবের মধ্যে আমি নেই। বরং মেয়েদের বলি, এতকাল যে বাবার পয়সায় খেলি পড়লি, লেখাপড়া শিখলি, এবার বুড়ো বাপকে তার শোধ দে। তা বড় মেজ দুই মেয়েই যা হোক কিছু করছে, ছোট মেয়েটাই এক বজ্ঞা, বলে আমার ভালো লাগে না ওসব। আমি বলি, তবে কি ভালো লাগে? বাপের মাথায় কাঁঠাল ভাঙতে? যখন বাইরে থেকে টাকা আহরণ করে আনবার ক্ষমতা রয়েছে, তখন ঘরের টাকা ভেঙে বাইরে যাবি কেন? আমিও তাই ভাবছি। জ্ঞানচক্ষু খুলে দিয়েছে সে। তুমি ভাই নাতনির জন্য একটু চেষ্টা করো। বলো, খুব চালাক চতুর মেয়ে, যা শেখাবে তাই চটপট শিখে নেবে। বকুল হতাশভাবে বলে, কিন্তু আমার তো এমন কিছু জানাশোনা নেই। এ তোমার এড়ানো কথা বকুল, আমি কি আর ভেতরের খবর না নিয়ে এসেছি? তুমি একবার বলে দিলেই হয়ে যাবে। হয়তো হবে, কিন্তু বকুল সেই কথাটা বলবে কি করে? অনেকক্ষণ অনুরোধ উপরোধের পর বরদা বিরক্ত হয়ে উঠে পড়ে বললেন, তোমার লেখা বইটই আমি অবশ্য পড়িনি, তবে বাড়িতে শুনি টুনি। বৌমাও বলেন তুমি নাকি সংস্কার মুক্ত খুব, অথচ এই একটা তুচ্ছ ব্যাপারে কুসংস্কারে তুমি আমাদের ঠাকুমা মুক্তকেশু দেবীর উপরে উঠলে। জীবিকার জন্যে মানুষের কত কি করতে হয়, পছন্দ নয় বলে কি আর বসে থাকলে চলে? আত্মীয়ের একটু উপকার করবে না তাই বলে? যাক, ও তো বলেছে নিজেই ওই অধিকারীর সঙ্গে দেখা করে চেষ্টা করবে। তোমার নিজের ভাইঝিটি তো একটা কারখানার মজুরের সঙ্গে বেরিয়ে গেছে, সেটাই মুখ হেঁট হচ্ছে না। চলে গেলেন তিনি। বকুল বসে রইল। ভাবতে লাগলেন, মানুষ মরে গেলেও কি তার সত্যি কোথাও অস্তিত্ব থাকে? মুক্তকেশী দেবী নামের সেই মহিলাটি কি কোথাও বসে তার বংশের এই প্রগতি দেখছেন তাকিয়ে? বকুল কি তাহলে সত্যি খুব সংস্কারাচ্ছন্ন? তবে বকুলের লেখা পড়লে সবাই তাকে একেবারে সংস্কারমুক্ত মনে করে কেন? বকুল কি ভেজাল? যা ভাবে তা লেখে না, অথবা যা লেখে তা ভাবে না? নাকি বকুলের হিসাবে প্রগতি শব্দটার অন্য মানে, সংস্কার শব্দটার অন্য ব্যাখ্যা? বকুল অবাক হয়ে ভাবে, এত সহজে চিরকালীন মূল্যবোধগুলো এমন করে ঝরে পড়ছে কি করে? একদা যারা বংশমর্যাদা, কুলমর্যাদা, পারিবারিক নিয়ম ইত্যাদি শব্দগুলোর পায়ে জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা আরামায়েশ বিসর্জন দিয়েছে, তারাই কেমন করে সেগুলো ভেঙে তার ভাঙার টুকরোগুলোকে মারিয়ে চলে যাচ্ছে। তবু বকুল বারবার ওই মুক্তকেশী দেবী শব্দটার আশেপাশে ঘুরতে লাগল। একদার প্রতাপ কোথায় বিলীন হয়ে যায়, সম্রাটের রাজদণ্ড শিশুর খেলনা হয়ে ধুলোয় গড়াগড়ি খায়। জীবনের ব্যাখ্যা অহরহ পরিবর্তিত হয়, সত্য অবিরত খোলস পরিবর্তন করে, অথচ তারই মধ্যেই মানুষ অমরত্বের স্বপ্ন দেখে। চিরন্তন শব্দটাকে অভিধান থেকে তুলে দেয় না। সুবিধেকে বলে সংসার মুক্তি, স্বার্থকে বলে সভ্যতা। আমরা অচলায়তন ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আমরা হাতুড়ির শাবল গাঁইতির যথাযথ ব্যবহার শিখিনি। তাই আমরা আমাদের সবকিছু ভেঙে বসে আছি। আজকের যুগ ওই গাঁইতি শাবল হাতে নিয়ে অনেক বড় বড় কথা বলছে আর যথেচ্ছ আঘাত বসাচ্ছে। কথাগুলো বাতাসে উড়ে যাচ্ছে আর আঘাতে আঘাতে পায়ের তলায় মাটিতে শুদ্ধ ফাটল ধরছে। কিন্তু এসব কথা হাস্যকর। মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে, যা হচ্ছে তাই ঠিক, এই প্রগতি, এই সভ্যতা। কলমের আগায় লিখতে হবে, এ কিছু নয়, এ শুধু সূচনা, আরও চাই,
আরও এগোতে হবে, শেষ পর্যন্ত শেষে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু কোথায় সেই শেষ? শেষ নাহি যার, শেষ কথা কে বলবে? আমাদের মাতামহী, যার নাম ছিল সত্যবতী দেবী, তিনি নাকি একদা এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ঘর ছেড়ে পৃথিবীর আলোয় বেরিয়ে পড়েছিলেন। বিয়েটা কেন ভাঙা যায় না বলেছিলেন, এই কথার জবাব খুঁজতে বেরিয়েছি আমি। পারুল আর বকুল দুজনে যেন একই সঙ্গে একই কথা ভাবে। এই একটা আশ্চর্য। পারুল তার খেয়াল খুশির ডায়েরিতে লিখে চলে, কিন্তু সে কি আজকের এই বিয়ে, যে বিয়ে ভালোবাসার পতাকা উড়িয়ে লোকলোচনের সামনে জয়ের গৌরব নিয়ে নিজেদের মালাবন্ধনে বাঁধে? সত্যবতী দেবীর 9 বছরের মেয়ে সুবর্ণলতাকে নাকি লুকিয়ে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। আর এই মহৎ কর্মের নায়িকা ছিলেন সুবর্ণলতার পিতামহী, সত্যবতীর শাশুড়ি। সত্যবতী বলেছিলেন, এই বিয়ে বিয়েই নয়, পুতুল খেলা। কিন্তু আজকের এই সভ্য সমাজের ভালোবাসার বিয়ে, এরই বা পুতুল খেলার সঙ্গে তফাৎ কোথায়? খেলতে খেলতে পুরনো হয়ে গেলে, বৈচিত্র্য হারালে, আবার অন্য পুতুল নিয়ে খেলা শুরু, এই তো। আর যদি নতুন করে শুরু নাও করো, খেলাটাই ত্যাগ করলে, খেলাটা ভাঙলে, পুতুলটা আছড়ে ফেলে দিলে। আমাদের বিদ্রোহিণী মাতামহী কি এই চেয়েছিলেন? তিনি কি আজ শোভনের এই মুক্তি দেখে উল্লসিত হতেন? বলতেন, যে বিয়ে মিথ্যে, যে বিয়ে অর্থহীন, তার বোঝা বয়ে চলা মূঢ়তা মাত্র। শোভন ঠিক করেছে। কিন্তু তাহলে সত্যি বিয়ে কোনটা? আজ যা সত্য, আগামীকালই তো তা মিথ্যা হয়ে দাঁড়াতে পারে। কলমটা রেখে ঘর থেকে বেরিয়ে এলো পারুল। বারান্দায় এসে দাঁড়াল। গঙ্গার ধারের সেই বারান্দা। পরন্ত বিকেলে গঙ্গার সেই অপূর্ব শোভা, জলে বাতাসের কাঁপন তীর তীর করে বয়ে চলেছে। অথচ গতকালই কালবৈশাখীর ঝড়ে কি তোলপাড়ি হচ্ছিল। প্রকৃতি শক্তিময়ী, প্রকৃতির ঝড়ের পর আবার স্থির হতে জানে। মানুষ মোচার খোলার নৌকার মতো ভেসে যায়, ডুবে তলিয়ে যায়। রাজা চলে গেছে, মার কাছেও নয়, বাপের কাছেও নয়, চলে গেছে আসানসোলের এক বোর্ডিং স্কুলে। অদ্ভুত অনমনীয় ছেলে, কিছুতেই কলকাতায় থাকবে না সে। অবশেষে রামকৃষ্ণ মিশনের ওই আসানসোল শাখায় ব্যবস্থা করতে হয়েছে শোভনকে। পারুল হতাশ হয়ে বলেছিল, কি দিয়ে গড়ারে তোর ছেলে শোভন, পাথর না ইস্পাত? শোভন শুকনো গলায় বলেছিল, অথচ শুধু আবদেরে আহ্লাদের ছেলে ছাড়া কোনোদিনই অন্য কিছু ভাবিনি ওকে। পারুল মনে মনে বলেছিল, তার মানে তোমরাই গড়লে ওকে, পিটিয়ে ইস্পাত করলে। আশ্চর্য, চলে গেল যখন এতটুকু বিচলিত ভাব নেই। সেই বালগোপালের মতো কোমল সুকুমার মুখে কি অদ্ভুত কাঠিন্যের ছাপ। এরপর থেকে হয়তো এই একটা জাতির সৃষ্টি হবে, যারা মা বাবাকে অস্বীকার করবে, বংশ পরিচয়কে অস্বীকার করবে, হৃদয়বৃত্তিকে অস্বীকার করবে। কঠিন মুখ নিয়ে শুধু নিজেদের তৈরি করবে, পৃথিবীর মাটিতে চড়ে বেড়াবার উপযুক্ত ক্ষমতা আহরণ করে। আর সে ক্ষমতা অর্জন করতে পারলে বাপকে বলবে, আমাকে লেখাপড়া শেখাতে তোমার যা খরচ হয়েছে তা শোধ করে দেব। অথবা বলবে, যা করেছ করতে বাধ্য হয়েই করেছ, পৃথিবীতে এনেছিলে কেন আমাদের, তার একটা দায়িত্ব নেই? হয়তো ওইটুকুই তফাৎ থাকবে মানুষের জীবজগতের সঙ্গে। পশুপক্ষীরা তাদের জন্মের জন্য মা বাপকে দায়ী করতে জানে না, মানুষ সেটা জানে। পারুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ঘরে চলে এলো। কলমটা নিয়ে আবার লিখল। কিন্তু এটাই কি চেয়েছিলেন সত্যবতী দেবী? তার সব কিছুর বিনিময়ে এই জবাবটা খুঁজে এনেছিলেন পরবর্তীকালের জন্যে। পারুলের মনে পড়তে থাকে শোভনের সেই সমারোহময় জীবনের ছবিটি। বউ, ছেলে, মেয়ে,
আর অগাধ জিনিস নিয়ে হয়তো একদিন কি একবেলার জন্যে মার কাছে এসে পড়া। একদিনের জন্যেও কত জিনিস লাগে ওদের, ভেবে অবাক হতো পারুল। বউ হেঁটে গেলে বোধহয় বুকে বাজত শোভনের। বউয়ের এতটুকু অসুবিধা দূর করতে মুঠো মুঠো টাকা খরচ করতে দ্বিধা করত না। আর অভিমানিনীর মুখটি এতটুকু ভার হলে যেন নিজের চোর হয়ে থাকত, কাঁটা হয়ে থাকত, পাছে মা তার বউয়ের সূক্ষ্ম সুকুমার অনুভূতির মর্মটি বুঝতে না পেরে ভোঁতা কোনো কথা বলে বসেন। শোভনের জীবনে বউয়ের প্রসন্নতা ছাড়া আর কিছু চাইবার আছে তা মনে হতো না। শোভনের হৃদয়ে বউ ছাড়া আর কোনো কিছুর ঠাঁই আছে কিনা ভাবতে হতো। পারুল আবার লেখে, ভাবতাম অন্যদিকে যা হোক তা হোক, এই হচ্ছে প্রকৃত বিয়ে। একটা ভালোবাসার বিয়ের সুখময় দাম্পত্য জীবনের দর্শক হয়েছি আমি, এই ভেবে আনন্দ বোধ হতো। দেখেছি আমাদের মায়ের জীবন, দেখেছি নিজেদের আর সমসাময়িকদের। কেউ ফাঁকিটা মেনে নিতে না পেরে যন্ত্রণায় ছটফটিয়েছে, কেউ ফাঁকির সঙ্গে আপোষ করে ঠাঁট বজায় রেখে চালিয়েছে। তবে সত্য বলে কি কোথাও কিছু ছিল না? তা কি হয় কি জানি। আমার ভাই ভাজেদের তো দেখেছি, মনে তো হয়নি এরা ফাঁকির বোঝা বয়ে মরছে। বাইরে থেকে কি বোঝা যায়? মোহনের কথা মনে পড়তে থাকে। বহুকাল আসেনি ছেলেটা, সেই নাসিকে বদলি হবার পর থেকে আর এদিকে আসেনি। মনে তো হয় সুখী সমৃদ্ধ জীবনের স্বাদে ভরপুর হয়ে দিন কাটাচ্ছে সে। তাই পরিত্যক্ত আত্মীয় স্বজনদের একটা চিঠি লিখে উদ্দেশ করতেও মনে থাকে না। কিন্তু কে জানে মোহনের জীবনেও তলে তলে কোথাও ভাঙন ধরবে কিনা। ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত তো বাইরে থেকে কিছুই ধরা যায় না। মোহনের জন্যে হঠাৎ ভারী মন কেমন করে উঠল। হয়তো শোভনের ব্যর্থ বিধ্বস্ত মুখখানাই মনকে উদ্বেল করে তুলেছে। রেখার জন্যেও খুব মন কেমন করে উঠেছে। কতবার মনে হয়েছে আমি কি রেখার কাছে যাব, তাকে বলবো, কিন্তু কি বলবে ভেবে পায়নি পারুল। ওদের জীবনের ভার ওদেরই বহন করতে হবে, আর কারও কোনো ভূমিকা নেই সেখানে। বকুল এই ঘরে আসতেই বকুলের ছোটদা বলে উঠল, ও বাড়ির বড়দা কেন এসেছিলেন রে? বকুল অবাক হয়ে বলে, ওমা তুমি বাড়িতে ছিলে, তবে যে দেখা করলে না? ধুর ছেড়ে দে, আর ওসব দেখা টাকার মধ্যে আমি নেই। বলেই ছোটদা হঠাৎ মুখ ফেরায়, ধরা গলায় বলে, লোকের কাছে দেখাবার মতো মুখ আর কি আছে আমার বকুল? বকুল হেসে উঠে বলে, অন্তত ওর কাছে ছিল, ওর মতে এ যুগে নিন্দের বলে কিছু নেই। তারপর বড়দার আসার উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করে। ছোটদা একটুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলে, অথচ মনে হতো ওই বাড়িটা অচলায়তন, মুক্তকেশী দেবীর অস্থি পোঁতা আছে ও ভিটে। থাকলে সেই পোঁতা অস্থিতে অবশ্যই শিহরণ লাগছে। আর আমরা কত নিন্দিত হয়েছি। আমাদের মা ওদের মতো নয় বলে কত লাঞ্ছনা দিয়ে গেছে সারা জীবন। বকুল আসতে বলে, আজও যাচ্ছে ছোটদা। যারা একটু অন্যরকম হয় তাদের উপর দিয়ে লাঞ্ছনার ঝড় বয়েই থাকে। পরবর্তীকালে তোমার বংশধরেরাই হয়তো তোমাকে মুক্তকেশী দেবীর যোগ্য উত্তর সাধক বলে চিহ্নিত করবে। ছোটদা একটু চুপ করে থেকে বলে, আমি নিজের ভুল সংশোধন করতে চেয়েছিলাম বকুল, সুযোগ পেলাম কই? সত্যি চেয়েছিলে? ছোটদার চোখ দুটো লাল হয়ে ওঠে, দেয়ালের দিকে তাকিয়ে বলে, তোদের ছোট বৌদির কষ্ট আর চোখে দেখতে পারা যাচ্ছে না। শুধু ছোট বৌদির? আমার কথা থাক বকুল, কিন্তু এ সমস্যার সমাধান তো তোমাদের নিজেদের হাতে ছোটদা। সে কথাই তো অহরহই ভাবছি, কিন্তু ভয় হয় যদি আমাদের ডাককে অগ্রাহ্য করে, যদি ফিরিয়ে দেয়। বকুল মৃদু হেসে বলে, ওইখানেই ভুল করছো ছোটদা। তুমি যদি বলো তুই আমায় কিছুতেই ফিরিয়ে দিতে পারবি না,
আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব, দেখো কি হয়, কিন্তু মনে যেন ওর ভালোবাসাকে অমর্যাদা করে নয়। ও যাকে জীবনে নির্বাচন করে নিয়েছে, তোমাদের কাছে হয়তো তার অযোগ্যতার শেষ নেই, কিন্তু যোগ্যতা অযোগ্যতা কি বাইরে থেকে বিচার করা যায় ছোড়দা? ওর ঠিকানাটা তো তোরই হাতে, তোমার হাতেও চলে যেতে পারে ছোড়দা, যদি তুমি সত্যিকার ক্ষমার হাতটা বাড়িয়ে দিতে পারো ওর দিকে। ছোট বৌদি এসে দাঁড়ালো, বলল, ও বাড়ির নির্মলের বউ তোমায় ডেকেছে বকুল। বকুল চকিত হয়। আশ্চর্য, এখনো বকুল নির্মল নামটা শুনলেই চকিত হয়। জগতে অনেক রহস্যের মধ্যে এই এক অদ্ভুত রহস্য, অনেক আশ্চর্যের মধ্যে এ এক পরম আশ্চর্য। অবশ্য বকুলের এই গভীরে তলিয়ে থাকা চেতনায় চকিত হাওয়া বাইরের জগতে ধরা পড়ে না। বকুল সহজভাবে বলে, কেন ডেকেছে জানো? ঠিক জানি না, তবে ওর সেই নাতিটাকে তো তার বাবা নিজের কাছে নিয়ে গেছে, মাকেও বোধহয় নিয়ে যেতে ব্যস্ত। মজাটি জানো, ছেলেটার হাত কাটা গেছে বলে পার্টিতে তার ঠাঁই হয়নি। তারা নাকি বলেছে অমন একটা চিহ্ন নিয়ে ঘুরে বেড়ালে ধরা পড়ার সম্ভাবনা। ছেলেটা বলেছে, আর একটু শক্ত হয়ে উঠি, দেখে নেব ওদের, বিশ্বাসঘাতক হয়ে ওদের বিশ্বাসভঙ্গের শাস্তি দিয়ে ছাড়ব। বকুল অন্য মানুষের মতো বলে, তাই বুঝি? তাই তো, অলকা বোমাজি গিয়েছিল একদিন, আর যারা সব আছে বাড়িতে তাদের সঙ্গে যে খুব ভাব বৌমার, ওখান থেকেই শুনে এসেছে। নির্মলদার বউ ভালো আছে? জোর করে মাধুরী বউ না বলে নির্মলদার বউ বলল বকুল, যেন সকলকে দেখাতে চাইল, হয়তো নিজেকেও ওই নামটা উচ্চারণ করা বকুলের কাছে কিছুই নয়, খুব সাধারণ। ছোট বৌদি বলল, মোটেই নাকি ভালো নেই, চেহারা দেখলে নাকি চেনা যায় না, এই যা যাচ্ছে, আর ফিরবে বলে মনে হয় না। কাছে গিয়ে খাটের কাছে বসে পড়ে বকুল। তার চেহারাটা তো বেশ ভালোই করে তুলেছ, ছেলের কাছে গিয়ে আর তাকে ভোগাবার দরকার কি? আর 2-10 দিন এখানে থাকলে তো সরাসরি ছেলের বাবার কাছে চলে যেতে পারতে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বকুল, মাধুরীবাবু একটু হেসে বলে, অহরহই তো ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই ঘর থেকে, এই খাট বিছানা থেকেই তার কাছে চলে যেতে পারি। তার ছেলের আর তর সইছে না, হয়তো ভাবছে লোকনিন্দে হচ্ছে, কর্তব্যের ত্রুটি হচ্ছে। বকুল একটু তাকিয়ে থেকে বলে, শুধু ওই ভাবছে, আর কিছু ভাবতে পারে না? মাধুরীবুর শীর্ণ হাতখানা বকুলের কোলে রেখে বলে, আর কি ভাববে? কেন, মার কষ্ট হচ্ছে, মার অসুবিধা হচ্ছে, মার জন্যে মন কেমন করছে। মাধুরীবাবুর ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দেয়, ব্যঙ্গতিক্ত অবজ্ঞার হাসি। বকুল অবাক হয়ে তাকিয়ে দেখে, এরকম হাসি হাসতে জানে মাধুরী বউ? কিন্তু কথাটা খুব ভদ্রই বলে মাধুরী, বলে, তেমন হলে তো ভালোই। ডেকেছিলে? হ্যাঁ, তোমার কত কাজ, তার মধ্যে অকারণ ডেকে বিরক্ত করলাম। বাজে সৌজন্যটুকু ছাড়ো তো, বলো কি বলবে? বলবো না কিছু, একটা জিনিস দেব। বকুলের এখনো বুক কেঁপে ওঠে, এ কি লজ্জা, কি লজ্জা। মাধুরী বউ যদি তার স্বামীর একটা ফটোই বকুলকে দিতে যায়, ক্ষতি কি? বকুলের হঠাৎ কেন কে জানে ওই কথাই মনে এলো। কিন্তু ফটো নয়, খাতা, অথবা ফটো, খাতার শেষ পৃষ্ঠায় ফটোও সাঁটা আছে, ওর এই ডায়েরির খাতাটা। মাধুরী বালিশের তলা থেকে খাতাটা বার করে বলে, ভেবে আর পাই না নিয়ে কি করি। হাতে করে ওই হাতের লেখাগুলো নষ্ট করতেও পারিনি প্রাণে ধরে, অথচ ভয় হচ্ছে, সত্যি যদি হঠাৎ মরে টরে যাই, কে দেখবে, কে পাতা উল্টাবে। তাই শেষ পর্যন্ত ভাবলাম, যার জিনিস তাকেই বরং দিয়ে যাই। বকুল খাতাটায় হাত ঠেকায় না, অসহায়ভাবে বলে, যার জিনিস মানে?
অথচ বকুল প্রৌঢ়ত্বের শেষ সীমানায় এসে পৌঁছেছে। বকুল অনামিকা দেবীর খোলস এঁটে রাজ্য জয় করে বেড়াচ্ছে। মাধুরী বিছানায় রাখা খাতাটা বকুলের কোলে রেখে দিয়ে বলে, যা বললাম ঠিকই বলছি। পাতায় পাতায় যার নামের নামাবলি, তারই জিনিস তার কাছে থাকাই ঠিক। হঠাৎ মাধুরীর কোটরগত চোখের রেখায় রেখায় জল ভরে আসে। বকুল অপরাধীর মতো কাঠ হয়ে বসে থাকে। মাধুরী আবার লজ্জার হাসি হেসে বলে, শরীরটা খারাপ হয়ে নার্ভগুলো একেবারেই গেছে, কথা বললেই চোখে জল টল এসে পড়ে। সত্যি খাতাটা তোমার জন্য তুলে রেখেছিলাম। বকুল ওর রোগা হাতটা হাতে নিয়ে আসতে বলে, ভেবে বড় সুখ ছিল, অন্তত তোমার মধ্যে কোনো শূন্যতা নেই, ফাঁকি নেই। মাধুরী রোগা মুখেও তার সেই অভ্যস্ত হাসিটি হেসে বলে, নেই তো, সবটাই পূর্ণ, শুধু সেই পূর্ণতার একটা অংশ তুমি। তোমার ওপর আমি বড় কৃতজ্ঞ বকুল। তুমি আর সকলের মতো ঘর সংসার স্বামী পুত্তুর নিয়ে মত্ত হওনি। তেমন হলে হয়তো এই খাতা কবেই ছিঁড়ে ফেলে দিতে হতো। বকুল হাসবার চেষ্টা করে বলে, বর জোটেনি তাই ঘর সংসারের বালাই নেই। তার মধ্যে ত্যাগের মহত্ব না খোঁজেই ভালো মাধুরী বউ। বরং তোমার কাছেই আমার, যাক থাক সে কথা, সব কথা উচ্চারণে মানায় না। তবে যাবার দিন এসে না গেলে তো যাওয়া হয় না, অতএব সেদিনটা ত্বরান্বিত করার সাধনা না করাই উচিত। না তা করিনি, এমনি কি মানুষের অসুখ টসুখ করে না? আচ্ছা ভাই, ওর খাতা পড়ে মনে হতো, অবশ্য আগে কোনোদিনই পড়তাম না, তখন ভাবতাম সকলেরই একটু নিভৃত জায়গা থাকা উচিত। কিন্তু যাবার আগে খাতাটা আমায় দিলে, বলল, পড়ে দেখো, যাবার আগে তোমার কাছে নির্মল হয়ে যাই। নিজের নামটা নিয়ে অনেক সময় ঠাট্টা করতো তো, তা পড়তে পড়তে মনে হতো তোমাদের কথা নিয়ে কিছু লেখার কথা ছিল তোমার। লিখেছ কোথাও? তোমার তো কত বই, সব তো আর পড়িনি। জানতে ইচ্ছে করছে কি লিখেছ তাতে। বকুল আস্তে মাথা নেড়ে বলে, না, সে আর কোনোদিনই লেখা হয়নি মাধুরী বউ। লিখব ভাবলে মনে হতো লেখবার মতো কি আছে, এ তো জগতের নিত্য ঘটনার একটা টুকরো, কোথায় বা বিশেষত্ব, কোথায় বা মৌলিকত্ব। তারপর হঠাৎ বকুল একটু চুপ করে থেকে বলে, তখন মনে হলো আর লিখেই বা কি হবে। আসল কথা, নিজের কথা লেখা বড় শক্ত। তাদের কাছেই ওটা সহজ যারা নিজের কথার উপর অনেক রং পালিশ চাপিয়ে জৌলুস বাড়াতে পারে, যাতে জিনিসটা মূল্যবান বলে মনে হয়। সেটা তো সবাই পারে না। মাধুরী একটা নিঃশ্বাস ফেলে বলে, ওইটা নিয়ে ওর একটা অভিমান ছিল। বকুল মাধুরীর হাতটা একটু চাপ দিয়ে বলে, হয়তো সেটাই ভালো হয়েছিল মাধুরী বউ। হয়তো লিখলে ওর মন উঠত না, প্রত্যাশার পাত্রটা খালি থেকে যেত, অভিমানের সুখটা থেকেও বঞ্চিত হতো। যা হয় হয়নি, সেটাই ভালো। তবু সময় পেলে একটু দেখো, তারপর ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, যা তোমার খুশি। জগতের আর কারোর চোখে পড়লে মাধুরী নামের মেয়েটাকে হয়তো করুণা করতে বসবে, ভাববে, আহা বেচারি, বোধহয় কিছুই পায়নি। তাদের তো বোঝানো যাবে না, এমন হৃদয় থাকে যারা ফুরিয়ে যায় না, ফতুর হয়ে যায় না। মাধুরী বউ ক্লান্তিতে চোখ বোঝে। বকুল ওই বোঝা চোখের দিকে তাকিয়ে আর একটা মুখ মনে করতে চেষ্টা করে। নামটা যেমন স্পর্শ করে যায়, মুখটা তেমন সহজে ধরা দেয় না, অনেকটা ভাবলে তবে। কিন্তু সেই সরল সরল ভীরু ভীরু নির্বোধ মুখটার মধ্যে এমন কিছু আশ্বাস পায় না বকুল, যা মাধুরী পেয়েছে। সত্যি কি পেয়েছে? না, ও শুধু ওর আপন মনের মাধুরী মিশায় রচনা করা মূর্তি। একটু পরে চোখ খুলে মাধুরী বলে, আজ তোমায় ডেকেছি সব কথা বলতে, অনেক প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে,
তোমার এই এত বড় জীবনে আর কখনো কোনো ভালোবাসা আসেনি? বকুল হেসে ওঠে। ওরে বাবা, এ যে দারুণ প্রশ্ন, চট করে তো মনে পড়ছে না। ভেবে ভেবে মনে করো, এত প্রেমের কাহিনী লিখলে আর হয়তো সেই জন্যেই লিখতে লিখতে আর সময়ই পেলাম না। তাছাড়া বকুল একটু সহজ পরিহাসের মধ্য দিয়ে এই প্রসঙ্গের ইতি টানে। তোমার মতন সুন্দরী তো নই যে মুগ্ধ ভক্তের দল পতঙ্গের মতো ছুটে আসবে। প্রশ্নটা এড়িয়ে গেলে। তা সেটাই ভাবো, তাতেও আমার প্রেস্টিজ বজায় থাকলো। বলে উঠে দাঁড়ায় বকুল। খাতাটা নিয়ে যাও। সত্যি নিতে হবে? বাহ, তবে কি শুধু শুধু তোমায় ডেকে কষ্ট দিলাম? তোমার কাছে দিয়েই নিশ্চিন্ত হলাম। মাধুরী বইয়ের কাছ থেকে খাতাখানা এনে ড্রয়ারে পুরে রাখল বকুল। বকুলের ড্রয়ারে কখনো চাবির পাট নেই, তার জন্য কোনোদিন কোনো অভাবও অনুভব করেনি। আজই হঠাৎ মনে হল যেন ওটাকে চাবির মধ্যে বন্ধ করে রাখতে পারলেই ভালো হয়। না, কেউ বকুলের ড্রয়ারে হাত দেবে এই ভাবনা আর নেই। অনেক দিন হয়ে গেল সেই সামাল সামালের স্বাদ ভুলে গেছে বকুল। লিখতে লিখতে আধখানা ফেলে রেখে গেলেও টেনে উঠকে পড়ে নিত শম্পা। এখন বকুলের টেলিফোনে কদাচ কারো হাত পড়ে, বকুলের টেবিলের ড্রয়ারে হাত পড়ে না। এই বাড়িতে আরও ছেলে মেয়ে আছে, কিন্তু তারা বকুলের অচেনা, তারা এদিকটা মাড়ায় না। তবু বকুলের মনে হল চাবি বন্ধ করে রেখে দিলে বুঝি স্বস্তি হতো, যদিও খুলে দেখেনি এক পাতাও। থাক, কোনো এক সময়ের জন্য থাক, আজ তো এক্ষুনি আবার বেরিয়ে যেতে হবে। দেশবন্ধু হলে বাংলা সাহিত্য সম্মেলনের আজ এক বিশেষ বার্ষিক অধিবেশন। সাহিত্যে অধোগতি হচ্ছে কিনা এবং যদি হয়ে থাকে তো প্রতিকার কি, এই নিয়ে তোড়জোড় আলোচনা চালানো হবে। এই আলোচনায় অংশগ্রহণ করা অনামিকা দেবীর অবশ্য কর্তব্য। ঘণ্টা তিনেক ধরে অনামিকা দেবী এবং আরও অনেক দেবদেবী বাংলা সাহিত্যের ভবিষ্যৎ পন্থা নিরূপণ করে শেষ রায় দিয়ে যখন বেরুচ্ছেন, তখন একটি মেয়ে অনামিকার কাছে এসে নমস্কার করে দাঁড়াল। অনামিকা চমকে উঠলেন। বৌমা, শোভনের বউ না? তুমি এসেছিলে এখানে? হ্যাঁ। কখন এসেছ? কোনখানে বসেছিলে? দেখতে পাইনি তো। আপনারা দেখতে পাবেন এমন এক জায়গায় বসতে পাবো? শোভনের বউ রেখা একটু হাসল। আমাদের কি সেই টিকিট? কি মুশকিল, এর আবার টিকিট কি? সঙ্গে কেউ আছে নাকি? তা তো আছেই, কারো শরণাপন্ন না হলে তো প্রবেশপত্র মিলত না। আমার এক কবি মাস্তুতু দাদার শরণাপন্ন হয়ে এসেছি। বেশ করেছ, তুমি সাহিত্য টাহিত্য বেশ ভালোবাসো, তাই না? রেখা মৃদু হেসে বলল, সাহিত্যকে ভালোবাসে কিনা জানি না, তবে একজন সাহিত্যিককে অন্তত ভালো লাগে, তাই দেখতে এলাম তাকে। অনামিকা হাসলেন, কিন্তু অনামিকা মনে মনে ভাবলেন, এটা কি হল? রেখা কি নরম হয়ে গেছে? রেখা কি বকুলকে মাধ্যম করে ওদের চিড় খাওয়া জীবনটাকে মেরামত করে ফেলতে চায়? অনামিকা ঠিক বুঝতে পারলেন না। অনামিকা সাবধানে বললেন, খুব রোগা হয়ে গেছ। রেখা বলল, কই, নিজে নিজে কি বোঝা যায়? ছেলে মেয়ে ভালো আছে? বলেই মনে হলো জিজ্ঞেস না করলেই ভালো ছিল। কোথায় ছেলে কোথায় মেয়ে কে জানে। কিন্তু রেখা বৌমা সে কথা বলল না। সে শুধু মলিন একটু হেসে বলল, ভালোই আছে বোধহয়। খোকাকে তো শুনেছি আসানসোলে মিশন স্কুলের বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছে। অনামিকা একটু থেমে বলেন, শুনেছ? রেখার মুখে এখনো হাসি। বলে, তাই তো, মায়ের কাছে চন্দননগরে ছিল, তারপর মার চিঠিতে জেনেছি। চারদিকে লোক, তবু এও এক ধরনের নির্জনতা। অনেক লোকের ভিড়ের মধ্যে নিভৃতে কথা বলা যায়। অনামিকা শান্ত মৃদু গলায় বলেন, মার চিঠিতে জানতে হলো খবরটা? রেখা অন্যদিকে তাকিয়ে রইল। অনামিকা বকুল হয়ে গেলেন না। অনামিকা দেবী থেকে মৃদু মার্জিত গলায় বললেন, সব কিছু শেষ হয়ে যাওয়াটা কি এত সহজ রেখা?
রেখা চোখ তুলে তাকিয়ে বলে, শক্তই বা হলো কই? অনামিকা তাকিয়ে দেখেন। রেখার এমন প্রসাধন বর্জিত মুখ কবে দেখেছেন অনামিকা? রেখার পরনে একখানা সাদা টাঙ্গাইল শাড়ি, রেখার মুখে উগ্র পেন্টের আতিশয্য নেই। মনটা মমতায় ভরে গেল। আস্তে বললেন, রেখা, খুব জটিল অঙ্ক কষতে তো সময় লাগে। রেখাও মৃদুভাবে বলে, তা তো লাগেই, হয়তো সারা জীবন ধরেই কষতে হবে। অনামিকা বলেন, তোমাদের যুগকে আমরা খুব বিচক্ষণ আর বুদ্ধিমান ভাবতাম বৌমা। রেখা চুপ করে রইল। অনামিকা আবার বললেন, আর কিছুতেই কিছু হয় না বোধ হয়। রেখা বলে, সে হওয়ার কি কিছু মূল্য আছে মাসিমা? তা বটে। খুকু স্কুলে ভর্তি হয়েছে? কবে? অনামিকা আবহাওয়া হালকা করতে বলেন, তোমার মা বাবা ভালো আছেন? ওই পরিস্থিতি যতটুকু ভালো থাকা সম্ভব। একটা শোধ হয়ে যাওয়া ঋণের বোঝা আবার যদি নতুন করে ঘাড়ে চাপে, ভালো থাকা কি সম্ভব? অনামিকা আর কি বলবেন? এই নিষ্প্রভ মৃতকল্প পরিস্থিতিতে কোন কথা বলবেন? রেখা আবার বলে, শম্পাকে মাঝে মাঝে দেখি। শম্পা? হ্যাঁ, একসময় শুনেছিলাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আপনি তো এখানে আসছেন, খবরটা দিই। অনামিকা একটু হেসে বলেন, ঠিক তোমার মতো করেই ওকেও একদিন আবিষ্কার করেছিলাম। ও, পেয়েছেন খবর? হ্যাঁ, কিন্তু তুমি ওকে মাঝে মাঝে কোথায় দেখো? আমি যে অফিসে কাজ করি সেই অফিসের বিল্ডিংয়েই বোধহয় কোন এক জায়গায় শম্পাও কাজ করে। অনামিকা শম্পার খবর জানেন। অনামিকা রেখার খবরটাই নতুন করে জানলেন। বললেন, তুমি কাজ করছো? না করলে চলবে কেন মাসিমা? বাবা রিটায়ার করেছেন, তার উপর আবার এই ভার। অধিক সমস্যা সমাধানে কি এ ভারের লাঘব হয় বৌমা? জানি হয় না, তবু কঠোর বাস্তব বলেও তো একটা কথা আছে মাসিমা, সেখানে সব দরকার। অনামিকা এখন একটু কঠিন গলায় বললেন, সেই লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটা কি তার স্ত্রীকন্যার খরচটাও দেয় না? সেটা দিতে তো বাধ্য সে। রেখা হেসে ফেলে, বলে, না মাসিমা, আপনাদের ছেলে লক্ষ্মী ছাড়া হতভাগা নয় যে যা করতে বাধ্য তা করবে না, বরং অনেক সাধ্য সাধনাই করেছে ওটা দেবার জন্যে। অনামিকা শান্ত হয়ে যান, বলেন, ও, কিন্তু তোমাকে তো খুকুকে মানুষ করে তুলতে হবে। রেখা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, মানুষ হবেই, গরিবের মেয়ের মতো মানুষ হবে। অনামিকা একটুক্ষণ চুপ করে থেকে বলেন, তোমাদের চিত্তের দারিদ্র্য ওদের জীবনে এই দারিদ্র্য ডেকে আনল। রেখা বললে, আমাদের ভাগ্য, অথবা ওদেরই ভাগ্য। রেখা, আমরা সেই যুগকে দেখেছি যে যুগে মেয়েরা পড়ে মার খেত। আমরা তোমাদের যুগকেও দেখছি, তফাৎটা খুব বুঝতে পারছি না। যুগের হাওয়া, যুগের বিদ্যে বুদ্ধি বিচক্ষণতা কোনো কিছুই তো লাগছে না। রেখা দৃঢ় গলায় বলে, লাগাতে হয়তো আরও 2-4টে যুগ কেটে যাবে মাসিমা। অনামিকা আরও মৃদু গলায় বলেন, হয়তো তোমাদের কথাই ঠিক, হয়তো সেই যুগ আসছে যখন কেউ কারুর কাছে হৃদয়ের প্রত্যাশা করবে না। হৃদয়? রেখা হেসে ওঠে, বলে, ওরে বাবা, ওসব দুর্লভ দামি জিনিসকে আর ব্যবহারে লাগানো যাবে মাসিমা? সোনার ভরি 300 টাকায় ওঠা পর্যন্ত বাজার কেমিক্যালের গহনায় ভরে গেছে, দেখছেন তো। এখন আর ওতে কেউ লজ্জা অনুভব করে না। সোনা মুক্ত হিরে না জুটলে কাঁচ পুঁতি শিশেতেই কাজ চালাবে, এটাই ব্যবস্থা। অলঙ্কারটা তো রইল, কিন্তু সে অলঙ্কারের মূল্যটা কোথায়? কোথাও না। রেখা শান্ত গলায় বলে, মূল্যবোধটারই যে বদল হয়ে যাচ্ছে। সাহিত্য সভাতেও কিছুটা আকর্ষণীয় আয়োজন রাখতে হয়। নিছক সাহিত্যের লোক জমে না। এতক্ষণ তাই স্টেজে এক নামকরা মূকাভিনেতার মূক অভিনয় চলছিল। বোধ করি কোনো কৌতুককর ঘটনার অভিব্যক্তি। শেষ হতেই হাসির স্রোত আর হাততালির স্রোত বয়ে গেল। এরপর ইলেকট্রিক গিটার বাজবে। অনামিকা বললেন, ওই যমযন্ত্রণাটা সহ্য হবে না, এবার উঠি।
আমি উঠি। রেখা বলে, যাচ্ছি মাসিমা। শম্পার খবর তাহলে জেনেছিলেন? ঈশ্বর করুন ওর বিশ্বাসটা বজায় থাক। রেখা চলে যায়। অনামিকা প্রায় অবাক হয়ে তাকিয়ে থাকেন। এত তাড়াতাড়ি এত পরিবর্তন হতে পারে মানুষের? এর আগে যে রেখাকে দেখেছেন বিয়েবাড়িতে বা কোনো উৎসব সভায়, সেই রেখা কি এই মেয়ে? ওর মুখের সেই তেল পিছলে পড়া অহমিকার কোটিংটা ধুয়ে মুছে গেল কি করে? অথচ ঠিক নম্র নতমুখী নয়, আরেক ধরনের অহমিকার প্রলেপ পড়েছে ওর মুখে, বিষণ্ণতার সঙ্গে অনমনীয়তার। হয়তো এরাই ঠিক, তবু মনের মধ্যটা যেন হাহাকার করে ওঠে। মাধুরী বউয়েরাই কি তাহলে ভুল? তা হয়তো ভুলই, নইলে এই খাতাখানা সে প্রাণ ধরে ছিঁড়ে ফেলতে পারেনি, পুড়িয়ে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত তার হাতেই তুলে দিয়েছে পাতায় পাতায় যার নাম লেখা। কিন্তু বরের হাতের লেখায় পাতায় পাতায় পাড়ার একটা মেয়ের নাম লেখা খাতাখানা তো চিরদিন সহ্য করেও এসেছে মাধুরী। চিরদিন তো মাধুরী সব ফুরিয়ে যাওয়া বুড়ি হয়ে যায়নি। কিন্তু বকুল তো এই খাতাখানা কিছুতেই ধৈর্য ধরে আগাগোড়া পড়ে উঠতে পারছে না। বকুল কেবলই পাতা উল্টাচ্ছে, বকুলের মনই বসছে না। বকুলের মাঝে মাঝে কাঁচা ভাষার উচ্ছ্বসিত ভাবপ্রবণতা দেখে হাসিও পেয়ে যাচ্ছে। বকুল, বকুল, তুমি আমার জীবনের স্থির লক্ষ্য, তুমি আমার ধ্রুবতারা, আমার সব কিছুর মধ্যে তুমি। যখন একা থাকি চুপি চুপি তোমার নাম উচ্চারণ করি। বকুল পৃষ্ঠার কোণে লেখা সাল তারিখটা দেখল। বকুল একটু হেসে খাতাখানা বন্ধ করল। বকুল ভাবল, রেখা বৌমা ঠিকই বলেছে। যে বস্তু একসময় পরম মূল্যবান থাকে, আর এক সময় তা নিতান্তই মূল্যহীন হয়ে যায়। প্রতিক্ষণেই মূল্যবোধের পরিবর্তন ঘটছে। বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। খবর বটে, তবে দৈনিক খবরের কাগজের নয়, একটা বাজে মার্কা সাপ্তাহিকে ফলাও করে ছেপেছে খবরটা। কারণ এই পত্রিকার মূল উপজীব্যই সিনেমা ঘটিত রসালো সংবাদ। এরা চিত্রজগতের তুচ্ছ থেকে উচ্চ পর্যন্ত সব খবর সংগ্রহ করে ফেলে নিজেদের রুচি অনুযায়ী ভাষায় এবং ভঙ্গিমায় পরিবেশন করে কাগজের কাটতি বাড়ায়। অতএব এদের কাছে নামকরা আর্টিস্টদের প্রণয় এবং প্রণয় ভঙ্গের খবরও যেমন আহ্লাদের যোগানদার, আত্মহত্যার খবরও তাই। দুটো তিনটে সংখ্যা এখন ওই নিয়ে ভরানো যাবে। খড় বাঁশের কাঠামোর উপর মাটির প্রলেপই শুধু নয়, রং পালিশও এদের আয়ত্তে। তাই এদেরও একরকম শিল্পী বলা যায়। এই পত্রিকা প্যাকেট খুলে পড়বার কথা নয়। নেহাতি এই ডাকটায় কোনো চিঠি আসেনি বলেই অনামিকা দেবীর নামে সযত্নে প্রেরিত এই হতচ্ছাড়া পত্রিকাখানার মোড়ক খুলে পাতা উল্টে চোখ বুলুচ্ছিল বকুল। হঠাৎ একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল। এই ছবিটা কার? মোদির হাস্যময় এই মুখের ছবি কি আগে কোথাও দেখেছে বকুল? কিন্তু তখন এমন মোদির হাস্যের ছাপ ছিল না। হ্যাঁ, এ মুখ বকুলের দেখা, কিন্তু আর দেখবে না কখনো, দেখা হবে না কোনোদিন। বারবার পড়ল বকুল ওই ছবির নিচের ছাপানো সংবাদটা, কিন্তু যেন বোধগম্য হচ্ছে না, ছায়া ছায়া লাগছে। বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। বোম্বের বিখ্যাত নবাগতা চিত্রাভিনেত্রী লাস্যময়ী যৌবনবতী শ্রীমতী রূপছন্দা গত সোমবার তার নিজস্ব ফ্ল্যাটে অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণ অজ্ঞাত। শ্রীমতী রূপছন্দা তার ফ্ল্যাটে একাই বাস করলেও বহুজনের আনাগোনা ছিল। শ্রীমতী রূপছন্দার বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাত্রা পদ্ধতি পরিচিত সমাজকে ক্রমশই বিরূপ করে তুলছিল। রূপছন্দা তার ধার ধারতেন না, তবে সম্প্রতি কেউ কেউ তার জীবনের একটি রহস্যময় ঘটনার কথা উল্লেখ করেছেন। আত্মহত্যার দুদিন পূর্বে নাকি তিনি জুহুর উপকূলে এক নির্জন প্রান্তে গভীর রাত্রি পর্যন্ত একা বসেছিলেন এবং সেখানে নাকি একবার এক গেরুয়াধারী সাধুকে দেখা গিয়েছিল। ওই সাধুর সঙ্গে এই মৃত্যুর কোনো যোগ আছে কি না
সে রহস্য অজ্ঞাত। পুলিশ সেই সাধুকে অনুসন্ধান করছে। শ্রীমতী রূপছন্দার নৈতিক চরিত্র যাই হোক, ব্যক্তিগতভাবে তিনি নানা সদ্গুণের অধিকারিণী ছিলেন। দুস্থ অভাবগ্রস্তদের প্রতি ছিল তার প্রবল সহানুভূতি। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে তাকে প্রতারণাও করেছে, কিন্তু শ্রীমতী রূপছন্দার দানের হাত অকুণ্ঠই থেকেছে। পরবর্তী সংখ্যায় রূপছন্দার মৃত্যু রহস্য বিশদভাবে জানানো হবে। জীবনের প্রারম্ভ দেখে কে বলতে পারে সেই জীবন কোথায় গিয়ে পৌঁছবে, কিভাবে শেষ হবে? জলপাইগুড়ির সেই নম্র নতমুখী বধূ নমিতা বোম্বের এক বিলাসবহুল ফ্ল্যাটে ডানলোপিলোর গদিতে শুয়ে ঘুমের বড়ি খেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে গেল। কিন্তু নমিতা যা যা চেয়েছিল সবই তো আহরণ করতে পেরেছিল। অর্থ, প্রতিষ্ঠা, নাম, খ্যাতি, স্বাধীনতা। চেয়েছিল তার পুরনো পরিচিত জগৎকে দেখিয়ে দিতে। সে তুচ্ছ নয়, মূল্যহীন নয়। তবু নমিতা ওই ঘুমের বড়িগুলো আহরণ করতে গেল কেন? আবছাভাবে সেই নতমুখী মেয়েটাকেই মনে পড়ছে, যে বলেছিল, আমায় নিয়ে গল্প লিখবেন, আমি আপনাকে প্লট দিতে পারি। অনামিকা দেবী সেই আবেদন হেসে উড়িয়ে দিয়েছিলেন বলেই কি নমিতা আরও ঘোরালো প্লটের যোগান দিতে বসেছিল? কিন্তু এই ঘোরালো প্লটটাকে নিয়েই কি লিখতে বসবেন অনামিকা দেবী? কি লিখবেন? আজকের সমাজে কি আর এই প্লট নতুন আছে? কোনটা থাকছে নতুন? নতুন হয়ে আসছে, মুহূর্তে পুরনো হয়ে যাবে। এ তো সর্বদাই ঘটছে। তবু যেন বকুল একটা অপরাধের ভার অনুভব করছিল। কিন্তু নিয়তিকে কি কেউ ঠেকাতে পারে? অনেকক্ষণ বসেছিল। হঠাৎ নিচের তলায় খুব জোরে জোরে ভোঁ ভোঁ করে শাঁখ বেজে উঠল। এমন দুপুর রোদে হঠাৎ শাঁখের শব্দ কেন? বাড়িতে কি কোনো মঙ্গল অনুষ্ঠানের ব্যাপার ছিল? অন্য মনস্ক বকুল সে খবর কান দিয়ে শোনেনি, অথবা শুনে ভুলে গেছে। কিন্তু কারই বা কি হতে পারে? বিয়ে পৈতে ভাত এর যোগ্য কে আছে? অলকার মেয়ের বিয়েটিয়ে নয় তো? হয়তো বকুলকে বলবার প্রয়োজন বোধ করেনি। আহা, তাই যেন হয়। তা না হলে ওই মেয়েটাও হয়তো একটা ঘোরালো গল্পের প্লট হয়ে উঠবে। বকুল কি ওই শাঁখের শব্দে নেমে যাবে? হেসে হেসে বলবে, কি গো, আমায় বাদ দিয়েই জামাই আনছ? স্বাভাবিক হবে সেটা, নাকি সাজানো সাজানো দেখাবে? যাই হোক, বকুল নেমেই এলো, আর নেমে এসেই স্তব্ধ হয়ে গেল। সেই স্তব্ধতা তখনও ভাঙল না, যখন একখানা ঝড়ের মেঘ এসে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। পিসি! বকুল অবাক হয়ে দেখতে থাকে। বড় দালানে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে, অপূর্ব অলকা বাদে। রয়েছেন বড় বৌদি, বড় বৌদির বউ আর মেয়েরা, রুগ্ন সেজ বৌদিও, নানা বয়সের কতগুলো ছেলে মেয়ে, তাছাড়া অনেকগুলো ঝিটি। বাড়িতে এত ঝি আছে তা জানত না বকুল। জানত না এত ছেলে মেয়ে আছে। হঠাৎ মনে পড়ল বকুলের, আমি কি বা জানি, কতটুকুই বা জানার চেষ্টা করি। শম্পার চোখে জল, শম্পার মা বাবার চোখে জল। এমনকি দালানের মাঝখানে যাকে একটা হাতল দেওয়া ভারী চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, সেই সত্যবানের চোখেও যেন জল। শুধু বকুলের চোখটা যে শুকনো শুকনোই রয়েছে, সেটা বকুল নিজেই অনুভব করছে। বকুলের হঠাৎ নিজেকে কেমন অবান্তর মনে হচ্ছে। এখানে যেন বকুলের কোনো ভূমিকা নেই। অথচ থাকতে পারত। বকুল সে সুযোগ নেয়নি। ইচ্ছে করেই তো নেয়নি। তবু বকুলের মুখটা দারুণ অপ্রতিভ অপ্রতিভ লাগছে। দেখে মনে হচ্ছে আজকের এই নাট্যদৃশ্যের নায়িকা স্বয়ং বকুলের ছোট বৌদি। এই তো ঠিক হলো, এটাই তো চেয়েছিল বকুল। তবু বকুল ভয়ঙ্কর একটা শূন্যতা অনুভব করছে, যেন বকুলের একটা বড় জিনিস পাবার ছিল, বকুল সেটা অবহেলায় হারিয়েছে। বকুল বোকা বনে গেছে। বকুল অবাক হয়ে দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখছে ছোট বৌদি তার সদ্যলব্ধ জামাইয়ের সামনে জল খাবারের থালা ধরে দাঁড়িয়ে আছে। দেখছে ছোটদা অনুরোধ করছেন, আহা, বেশি আবার কি, ওটুকু খেয়ে নাও, ভাত খেতে বেলা হবে।
এর আগে নাটকের যে দৃশ্যটা অভিনীত হয়ে গেছে সেটা বকুলের অজানা, তাই বকুল বোকা বনে যাচ্ছে। মস্ত একটা পাহাড় দাঁড়িয়েছিল সমস্ত পথটা জুড়ে, সমস্ত শুভকে রোধ করে। ওই অনড় অচলকে অতিক্রম করা যাবে এই বিশ্বাস ছিল না কারুর। দুর্লঙ্ঘ বাধা, কারণ বাধাটা মনের। মনের বাধা ভাগ্যের সমস্ত প্রতিকূলতার থেকে প্রবল। মানুষ সব থেকে নিরুপায় আপন মনের কাছে। সে জগতের অন্য সমস্ত কিছুর ওপর শক্তিশালী প্রভু হয়ে উঠতে পারে, কিন্তু নিজের মনের কাছে শক্তিহীন দাস মাত্র। তাই অভিমানের পাহাড় হিমাচল হয়ে উঠে জীবনের সব কল্যাণকে গ্রাস করে বসে। এতদিন ধরে সেই পাহাড়টা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকেছে অলঙ্ঘের ভূমিকা নিয়ে। কেউ একবার ধাক্কা দিয়ে দেখতে চেষ্টা করেনি, দেখি অতিক্রম করা যায় কিনা। না পাহাড়ের ওপারের লোক, না বা এপারের। অথচ ভেতরে ভেতরে ভাঙন ধরেছে, অনমনীয়তার খোলস খুলে পড়েছে। তবু দূরত্বের ব্যবধান দূর হচ্ছে না। আবার মন অনন্ত রহস্যময়ী। কখন এক মুহূর্তে তার পরিবর্তন ঘটে। যাকে ভাবা হয়েছে দুর্লঙ্ঘ পাথরের পাহাড়, সহসাই তা মেঘের পাহাড়ের মতো নিশ্চিহ্ন হয়ে যায়। তখন অভিমান হয়ে ওঠে আবেগ। যা কিছুতেই পারা যাবে না বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা হয়েছে, তখন তা কত অনায়াসেই পার হয়ে যায়। তা নইলে শম্পাকে কেমন করে তার বাবার কোলে মুখ রেখে বসে থাকতে দেখা যায়, আর তার বাবাকে বসে থাকতে দেখা যায় শম্পার সেই মাঠ কোঠার বাড়ির নড়বড়ে বারান্দায়, ততোধিক নড়বড়ে চৌকিটার উপর। শম্পার মাকেও দেখা যায় বইকি। দেখা যায় আরও আশ্চর্য পরিস্থিতিতে তিনি জামাইয়ের পিঠে হাত রেখে বসে আছেন, সে হাতে স্নেহস্পর্শ। অথচ মুহূর্তেই ঘটে গেছে এই অঘটন। এই অঙ্কে বকুল নেই। তখন সকালের রোদ এই বারান্দাটায় এসে পড়েছিল। নতুন শীতের আমেজে সেই রোদটুকু লোভনীয় মনে হয়েছিল, তাই শম্পা সত্যবানকে টেনে নিয়ে এসে বসিয়ে চায়ের তোড়জোড় করছিল। তখন শম্পা নিত্যদিনের মতোই টোস্টে মাখন লাগাচ্ছে, আর সত্যবান নিত্যদিনের মতোই অনুযোগ করছে, একজনের রুটিতে অত পুরু করে মাখন লাগানো মানেই তো অন্যজনের রুটিতে মাখন না জোটা। ঠিক সেই সময় বংশী এসে বলল, এই শম্পা, তোকে কারা যেন খুঁজতে এসেছে। কারা? শম্পার হাত থেকে মাখনের ছুরিটা পড়তে পড়তে রয়ে গেল। আমাকে আবার কারা খুঁজতে আসবে বংশীদা? পিসি? সঙ্গে কে? তা কি করে জানব? তোর প্রাণের পিসিকে দেখার সৌভাগ্য তো হয়নি কোনোদিন। তুই তো বলিস পিসি চিরকুমারী, তাই না? ইনি তো বেশ সিঁদুর টিঁদুর পরা। যাক, কে কি বৃত্তান্ত সেটা এখানে বসে চিন্তা না করে নেমে চল চটপট। বংশীদা, আমার কিরকম ভয় ভয় করছে। তুমি বরং জিজ্ঞেস করে এসো কে ওরা, সত্যি আমায় খুঁজতে এসেছে কিনা। আমি আর পারব না, ওসব কথা হয়ে গেছে। চল বাবা চটপট। তোর ভয়? এই যে রামের মুখে ভূতের নাম। সত্যবান আসতে বলে, দেখি এসো না শম্পা। শম্পার চৌকিটায় বসে পড়ে শুকনো গলায় বলে, দুজন কে কে বংশীদা? দুজনই মহিলা? আরে বাবা না না, একজন মহিলা, আরেকজন তার বডিগার্ড। আর না, হয়তো একজন। হঠাৎ চুপ করে যায় বংশী। খুব তাড়াতাড়ি বলে ওঠে, এই দেখ, এরা চলেই এসেছেন। যা সিঁড়ি, আপনারা উঠতে পারলেন? পুরুষটি কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, পারতেই হবে, না পারলে চলবে কেন? তারপর প্রায় কাঁপতে কাঁপতেই চৌকিতে বসে পড়েন। তার পরের ঘটনাটা অতি সংক্ষিপ্ত, অতি সরল, এবং তার পরের দৃশ্য আগেই বলা হয়েছে। এখন এই অসুবিধে চলছে, শম্পা কিছুতেই মুখ তুলছে না। সেই যে বাবার কোলে মুখ গুঁজে পড়েছিল, তো সেই পড়েই আছে। বংশী বারবার বলেছে, শম্পা ওঠ, বাবা মাকে প্রণাম করো, মার দিকে তাকাও। শম্পা সেসব শুনতে পেয়েছে বলে বোঝা যাচ্ছে না। বংশীর শম্পাকে তুই করেই কথা বলে। এখন এদের সামনে এদের মেয়েকে তুই করতে যেন সমীহ আসছে বংশীর। নিজেকে ভারী ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছে তার। যেন এবারে অনুভব করতে পারছে বংশী, সে এবার অবান্তর হয়ে যাবে শম্পা নামের মেয়েটার জীবন থেকে, অবান্তর হয়ে যাবে তার বন্ধুর জীবন থেকেও। এতদিন পরে এরা এসেছেন,
বাধা অতিক্রমের প্রস্তুতি নিয়ে, শম্পাকে পরাজিত করবার সংকল্প নিয়ে এরা হেরে ঘরে ফিরে যাবেন না। তারপর বংশী থাকবে, আর থাকবে তার এই মাঠকোঠার বাসার অন্ধকার ঘরখানা আর এই নরবরে বারান্দাটা। কিন্তু তখন কি কোনোদিনই আর এখানে সকালের রোদ এসে পড়বে, বিকেলের বাতাসটুকু বইবে? শম্পা বলেছিল, বংশীদা আমার সঙ্গে চলো, আমি কেমন সাহস পাচ্ছি না। বংশী হেসে উঠেছিল, তোর বাপের বাড়ি যাচ্ছিস তুই, আর আমি যাব ভরসা দিতে? শম্পার মা বাবাও অনুরোধ করেছিলেন বইকি, বলেছিলেন, এতটুকু দেখেই বুঝতে পারছি তুমি ওদের সহায়, তোমাকেও যেতে হবে। কিন্তু বংশী কি করে যাবে? তার যে ঠিক এই সময়েই ভীষণ কাজ রয়েছে। ওরা মেয়ে জামাইকে নিয়ে যাবার জন্য তোড়জোড় করছেন। জামাইয়ের কোনো ওজার আপত্তি কানে নিচ্ছেন না, মেয়ের তো নয়ই। বলছেন, বারবার ভুল করেছি, আর ভুল করতে রাজি নই। এর মাঝখান থেকে বংশী তার ভীষণ দরকারি কাজের জন্যে চলে গেল। শম্পা বলল, আর কোনোদিন দেখা করবে না বংশীদা? বংশী হেসে উঠে বলল, এই দেখো, এরপর কি আর বংশীদাকে মনেই থাকবে তোর? শম্পা শান্ত গলায় বলল, আমাকে তোমার এমনি অকৃতজ্ঞ মনে হয় বংশীদা? বংশী বলল, না না, ও আমি এমনি এমনি বললাম। জানিসই তো আমি ওসব উঁচুতলার লোকদের দেখলে ভয় পাই। তোমার বন্ধু পায়, ওকে তো তুই মানিয়ে নিবি, বলে পালিয়ে গিয়েছিল বংশী। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ 49 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।